আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগত। ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের প্রথম মডিউল হলো ইন্ট্রোডাকশন অফ লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। আপনারা যারা বেশ কয়েক বছর হলো ব্যাংকিং প্রফেশনে আছেন, ক্রেডিট সেকশনে কাজ করার সুযোগ হোক বা না হোক, ক্রেডিট অপারেশন রিলেটেড কিছু টার্মস বা কনসেপ্ট সবাই কম বেশি পরিচিত। তাই আমার মনে হয় এই চ্যাপ্টারটা আপনাদের কাছে একটু সহজ মনে হতে পারে। এই চ্যাপ্টার থেকে যেই টপিকগুলো আলোচনা করব তা হলো ক্রেডিট কি, টাইপস অফ বোরোয়ার্স, টাইপস অফ ক্রেডিট ফ্যাসিলিটিস, ক্রেডিট প্ল্যানিং, ক্রেডিট পলিসি, সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশনস, কোয়ালিটিস অফ এ গুড বোরোয়ার অ্যান্ড ফিচার্স অফ ডিফারেন্ট ক্রেডিট প্রোডাক্টস। অর্থাৎ পুরো চ্যাপ্টারটাই ক্রেডিট এবং ক্রেডিট রিলেটেড বিভিন্ন পলিসি, টার্মস, টাইপস, প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে। আশা করি সবার ভালো লাগবে। এবারে প্রত্যেকটি টপিক ছোট করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই জেনে নেই ক্রেডিট কি। ব্যাংক হলো একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, যার প্রধান ফাংশন হচ্ছে পাবলিকের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করা এবং সেই ডিপোজিটের মেজর পার্ট দিয়ে ক্রেডিট ফ্যাসিলিটি প্রদান করা হয় আবার সাধারণ জনগণের মাঝে। ক্রেডিট ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট সোর্স অফ আর্নিং অফ অল মেজর ব্যাংকস। বেশিরভাগ ব্যাংকের সবচেয়ে বড় আর্নিং এর যে উৎস সেটা হচ্ছে ঋণের ইন্টারেস্ট ইনকাম। এ কারণে বাংলাদেশে ইকোনমিক গ্রোথ এবং এমপ্লয়মেন্ট সৃষ্টির ক্ষেত্রে ক্রেডিটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রেডিট শব্দটা মূলত ল্যাটিন শব্দ ক্রেডো থেকে নেওয়া হয়েছে, যার অর্থ আই বিলিভ বা আমি বিশ্বাস করি। এই আই বিলিভ সেন্টেন্সের কনসেপ্ট থেকেই আবার ক্রেডিটকে ডিফাইন করা যায়। এটাকে বলা হয় ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অনস অ্যাবিলিটি টু বাই উইথ এ প্রমিস টু পে, অর্থাৎ অর্থ ফেরত প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণ গ্রহণের সক্ষমতা। ব্যাংকার্স পয়েন্ট অফ ভিউ থেকে ক্রেডিটের আরেকটা ডেফিনেশন দেয়া যায়। ইট ইজ লাইক দ্যাট ক্রেডিট ইজ দি কনফিডেন্স অফ দি লেন্ডার অন দি অ্যাবিলিটি অ্যান্ড উইলিংনেস, অর্থাৎ ক্রেডিটটা হচ্ছে বড়োয়ারের কনফিডেন্স, ঋণ গ্রহণ করার সক্ষমতা, একই সাথে তার উইলিংনেসও থাকতে হবে সেই ঋণটাকে ফেরত দেওয়ার জন্য, এবং ক্রেডিটরের বা ক্রেডিট প্রোভাইডারের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী। যাকে ঋণ প্রদান করা হয় তাকে বলা হয় বোরোয়ার। বোরোয়ার কয়েক টাইপসের হতে পারে, যেমন ইন্ডিভিজুয়ালস এর মধ্যে আছে রিটেইল ট্রেডার্স, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ফার্মার্স, এগ্রিকালচারাল ফার্মস, কনজিউমার্স, হোম লোন, ক্রেডিট কার্ড রিসিভার এটসেট্রা। এছাড়াও আরো কিছু টাইপের বোরোয়ার্স আছে, যেমন প্রোপাইটরশিপ ফার্মস, পার্টনারশিপ ফার্মস, প্রাইভেট লিমিটেড কোম্পানিজ, পাবলিক লিমিটেড কোম্পানিজ, লার্জ কর্পোরেশনস, এমনকি গভর্নমেন্ট এন্টিটিস বা স্টেট ওন্ড এন্টিটিস। এই বিভিন্ন রকমের বড়োয়ারকে বিভিন্ন রকমের ক্রেডিট ফ্যাসিলিটি প্রদান করা হয়। যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী টার্মস এন্ড কন্ডিশন দিয়ে লোন ফ্যাসিলিটি দেওয়া হয়। ক্রেডিট ফ্যাসিলিটিকে ব্রডলি দুইটা গ্রুপে ভাগ করা যায়। প্রথমত ফান্ডেড ক্রেডিট অ্যান্ড সেকেন্ড ইজ নন ফান্ডেড ক্রেডিট। ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিটা কি? ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ইনভলভ ডিরেক্ট আউটফ্লো অফ ব্যাংক ফান্ডস, অর্থাৎ সরাসরি ব্যাংক থেকে ফান্ডটা গ্রাহককে প্রদান করা হয়। এটাকে আবার চার ভাগে ভাগ করা যায়, যেমন লোনস, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট, বিল পারচেজ অ্যান্ড ডিসকাউন্ট। ব্যাংকে চাকরি করি অথচ এই শব্দগুলো শুনিনি এরকম মনে হয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই টার্মস গুলো সবারই জানা, তাই ক্রেডিট ফ্যাসিলিটি গুলো কি এগুলো আসলে পরীক্ষায় খুব সহজেই লেখা যাবে। ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস এর টাইপস গুলো ছোট করে জানার চেষ্টা করব। কেন আমরা একটাকে লোন বলছি, আরেকটাকে বলছি ক্যাশ ক্রেডিট বা ওভারড্রাফট, এই আলোচনা থেকে আশা করি সবাই বুঝতে পারবেন। যখন কোনো ক্রেডিট ফ্যাসিলিটি সিঙ্গেল ইনস্টলমেন্টের মাধ্যমে রিপে করা হয় অথবা কোনো একটা কোয়ার্টারলি বা বছরে একটা নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে রিপেমেন্ট করা হয়, তখন সেটাকে বলা হয় লোন। লোনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন শর্ট টার্ম লোন, মিডিয়াম টার্ম লোন এন্ড লং টার্ম পিরিয়ড। শর্ট টার্ম লোনের সাধারণত মেয়াদ থাকে 1 বছর পর্যন্ত, মিডিয়াম টার্ম 2 থেকে 5 বছর পর্যন্ত এবং লং টার্ম লোনগুলো সাধারণত 5 বছরের উপরে দেয়া হয়ে থাকে। কোন লোনগুলোকে ক্যাশ ক্রেডিট বলা হয়? ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি ইজ দি ফেভারিট মোড অফ ট্রেডার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর এগ্রিকালচারালিস্ট। যখন তাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় তখন ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটিটা নেওয়া হয়ে থাকে।
বা দেয়া হয়। এটা দুই রকমের হয়, যেমন ক্যাশ ক্রেডিট প্লেস অ্যান্ড ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন। ক্যাশ ক্রেডিট প্লেস কি? ক্যাশ ক্রেডিট প্লেস হলো this type of credit facilities is provided against place of goods, products or merchandise. এখানে পজিশন অফ গুডস থাকে ব্যাংকারের ইফেক্টিভ কন্ট্রোলে এবং ওনারশিপটা থাকে বড়োয়ারের কাছে। যেমন গোল্ড লোন নেওয়া হয়, গুডস বা ডিপোজিটস এর এগেইনস্টে গোল্ড লোন প্রোভাইড করা হয়। অন দি আদার হ্যান্ড ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশনটা কি? ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন অনেকটা ক্যাশ ক্রেডিট প্লেজ এর মতোই, বাট এই ক্ষেত্রে হাইপোথিকেশন একটা এগ্রিমেন্ট হয় এবং ওনারশিপ এবং পজিশন দুইটাই বড়োয়ারের কাছে থাকে। এই ধরনের লোনের উদাহরণ হচ্ছে কার লোন বা ভেহিকেল লোন, অর্থাৎ এর ওনারশিপ এবং পজিশন দুইটাই বড়োয়ারের কাছে থাকে। ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস এর আরো একটি টাইপ হলো ওভারড্রাফট। ক্যাশ ক্রেডিটের মতো এখানেও একটা লিমিট থাকে। Borrower can withdraw or deposit by any number of times but cannot exceed the agreed limit. অর্থাৎ বড়োয়ারের যখন প্রয়োজন তখন সেই লিমিট থেকে ফান্ড উইথড্র করতে পারে। আবার যখন ক্যাশ অ্যাভেলেবেল হয় বা ফান্ড অ্যাভেলেবেল হয় তখন চাইলে সে অ্যাকাউন্টে এই ফান্ডটা জমা দিয়ে দিতে পারে। ইন্টারেস্টটা সাধারণত আউটস্ট্যান্ডিং এর উপরে ক্যালকুলেশন হয়। এ কারণে এই অ্যাকাউন্টকে কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং ঋণ গ্রহীতা চেকের মাধ্যমে হিসাবটি পরিচালনা করতে পারে। বিল পারচেস এবং ডিসকাউন্ট হলো ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিসের আরও একটি উদাহরণ। ব্যাংক এক্সপোর্ট বিল পারচেজিং ও ডিসকাউন্টিং এর মাধ্যমে ক্লায়েন্টকে অ্যাডভান্স ফ্যাসিলিটি দিয়ে থাকে। ব্যাংকে বলা হয় ওনার অফ দি বিল অর পারচেজার। ব্যাংক কিছু চার্জ বা কমিশন আয় করে থাকে এই সার্ভিসের মাধ্যমে, বাট চার্জ হয় খুবই কম, কারণ ব্যাংক ক্যান কালেক্ট দি পেমেন্ট ইমিডিয়েটলি। এগুলো ছাড়াও কিছু ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস আছে, যেমন কনজিউমার ক্রেডিট, এসএমই ক্রেডিট, লিজ ফাইন্যান্সিং অ্যান্ড সিন্ডিকেটেড লোন। এবার আসি নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস কোনগুলো। বিভিন্ন রকমের নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস আছে, যেমন লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারান্টি। ব্যাংক গ্যারান্টিও আবার বিভিন্নভাবে দেয়া হয়, যেমন ব্যাংক গ্যারান্টি বা পারফরমেন্স বন্ড, ব্যাংক গ্যারান্টি ফর ডেফার্ড পেমেন্ট, কাস্টম অর এক্সাইজ গ্যারান্টি। প্রত্যেকটাই ডকুমেন্টের এগেইনস্টে মূলত ক্রেডিট ফ্যাসিলিটি প্রদান করা হয়। নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিসের মধ্যে অন্যতম হচ্ছে লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট বলতে কি বোঝায়? বেসিক্যালি ইট ইজ অ্যান আন্ডারটেকিং হুইচ ইজ ইস্যুড বাই এ ব্যাংক অন বিহাফ অফ ইটস কাস্টমার ফর অ্যাভেলিং এ ক্রেডিট ফ্যাসিলিটি ফ্রম দি বেনিফিশিয়ারি। এখানে বেনিফিশিয়ারি হলো সেলার এবং ক্লায়েন্ট হলো বায়ার। A letter of credit is issued at the request of the client, guaranteeing the payment to the beneficiary or seller against shipment of goods. অর্থাৎ সেলারের পণ্য প্রদানের বিনিময়ে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয় ব্যাংক একটা পত্রের মাধ্যমে। এটাই হলো লেটার অফ ক্রেডিট। বিল বন্ড বা ব্যাংক গ্যারান্টি কি? বিল বন্ড বা ব্যাংক গ্যারান্টি হলো এক ধরনের ব্যাংক গ্যারান্টি যা ক্লায়েন্টকে টেন্ডারের বিড সাবমিটের সময় ব্যাংক ইস্যু করে থাকে। এজন্য ক্লায়েন্টের কাছ থেকে ব্যাংক ক্যাশ মার্জিন বা কাউন্টার গ্যারান্টি নিয়ে থাকে। নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিসের আরেকটি টাইপ হলো পারফরমেন্স বন্ড। ইন দিস টাইপ অফ গ্যারান্টি ক্লায়েন্ট উইল পারফর্ম অ্যাজ পার দি কন্ট্রাক্ট, আদারওয়াইজ ব্যাংক উইল কম্পেনসেট দি লস দ্যাট মাইট ইনকার বিকজ অফ দি নন পারফরমেন্স অফ দি ক্লায়েন্ট। অর্থাৎ কোনো কারণে ক্লায়েন্ট যদি নন পারফর্ম করে সেক্ষেত্রে ব্যাংক সেই লসটা কম্পেনসেট করবে। এই ক্ষেত্রে ব্যাংক কিছু ক্যাশ মার্জিন রাখে অথবা কাউন্টার ইনডেমনিটি রাখে ক্লায়েন্টের কাছ থেকে এর পজিশনটাকে সিকিউর করার জন্য। ডেফার্ড অর পেমেন্ট গ্যারান্টি দেয়া হয় ক্যাপিটাল গুডসের ইম্পোর্টারদের, যেমন প্ল্যান্ট বা ইকুইপমেন্টের ফুল প্রাইস পেমেন্টটা অনেক বড় হয় এবং ক্লায়েন্টের পক্ষে অনেক সময় ইনস্ট্যান্ট পেমেন্ট করা পসিবল হয় না বা ফুল পেমেন্ট করতে পারে না। সেক্ষেত্রে ডেফার্ড পেমেন্ট গ্যারান্টি সাধারণত রেপুটেড এবং বড় ব্যাংকগুলো এক্সটেন্ড করে থাকে, কিছু অতিরিক্ত ক্রেডিট টার্মস দিয়ে বায়ারকে ক্রেডিট ফ্যাসিলিটি দিয়ে থাকে। আরও একটি প্রচলিত গ্যারান্টি হচ্ছে কাস্টম অর এক্সাইজ গ্যারান্টি। এটা সাধারণত বন্দর বা পোর্ট এরিয়াতে অনেক জনপ্রিয়। ব্যাংক ক্লায়েন্টদের পক্ষ থেকে কাস্টম অথরিটিকে এই গ্যারান্টি ইস্যু করে থাকে কাস্টম ডিউটি বা এক্সাইজ ডিউটি এর পেমেন্ট করার জন্য, বোথ ফর ইম্পোর্টেড গুডস অ্যান্ড এক্সপোর্টেড কমোডিটিস অন ফিউচার। আমরা বিভিন্ন রকমের ফান্ডেড এবং নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস ছোট ছোট করে জানার চেষ্টা করলাম। এখন এই ক্রেডিট ফ্যাসিলিটিস প্রদান করার জন্য ব্যাংকের একটা ক্রেডিট প্ল্যানিং থাকে।
ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য ক্রেডিট প্ল্যানিং একটা ভাস্ট অ্যাপ্রোচ। বেসিক্যালি ক্রেডিট প্ল্যানিং বলতে কি বোঝায়? ইট ডিটারমাইন্স হাউ ক্রেডিট শুড বি গ্রান্টেড ইন দ্য ফিউচার and it helps to achieve predetermined credit objectives that will fulfill the mandate of the bank as well as macroeconomic priorities of the government and the regulator. It also considers financial condition of the institution, financial market scenario and competitiveness with peer group. অর্থাৎ ক্রেডিট প্ল্যানিং ব্যাংক, ক্লায়েন্ট এবং ইকোনমি তিনটা বিষয়কেই কনসিডার করে তৈরি করা হয়। যেহেতু এটা একটা ভাস্ট অ্যাপ্রোচ, বেশ কিছু ফ্যাক্টরস আছে যেটা ক্রেডিট প্ল্যানিং তৈরির আগে কনসিডার করা হয়। যেমন ম্যান্ডেট অফ দি ব্যাংক, এটা ক্রেডিট প্ল্যানিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি প্রায়োরিটিস, মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট কন্ডিশনস অর সিনারিও, লোকাল মার্কেটে কোন প্রোডাক্টের পারফরমেন্স কেমন সেই বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়। লোন প্রাইসিং, রিস্ক অ্যাসেসমেন্ট ফ্রম হিস্ট্রিক্যাল ডেটা, কোলাটেরালস অ্যাকসেপ্টেড বাই দি ব্যাংক, টেনিউর অফ দি লোন অর রিপেমেন্ট প্রসিডিউর, জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন, এই বিষয়গুলো ক্রেডিট প্ল্যানিং তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয়ই ক্রেডিট প্ল্যানিং তৈরির সময় কনসিডার করা হয় এবং পরবর্তী বছরে এটা আবার রিভিউ করা হয়। আরও যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে ব্যাংকের জন্য ক্রেডিট প্ল্যানিং দুইটা পার্সপেক্টিভ থেকে করা হয়, একটা ব্যাংক লেভেল আর একটা ব্রাঞ্চ লেভেল। ব্যাংক লেভেলে ব্রড পার্সপেক্টিভে ক্রেডিট প্ল্যানিং করা হয় এবং ব্রাঞ্চ বা রিজিওনাল লেভেলে রিজিওনাল পার্সপেক্টিভগুলোই কনসিডার করা হয়। ব্যাংক লেভেলে ক্রেডিট প্ল্যানিং করার সময় যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় সেটা হচ্ছে সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়গুলো প্রায়োরিটি লিস্টে আছে বা ন্যাশনাল বাজেটে কোন বিষয়গুলো প্রায়োরিটি সেট করা হয়েছে। এছাড়া মনিটারি পলিসিতে ক্রেডিট গ্রোথ টার্গেট থাকে, এটা ক্রেডিট প্ল্যানিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি এগুলো ক্রেডিট প্ল্যানিংকে মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স করে। ব্যাংকসের কারেন্ট পোর্টফোলিও স্ট্রাকচার, ব্যাংকসের প্রফিট টার্গেট, ডিপোজিট গ্রোথ প্ল্যান, এই বিষয়গুলো ক্রেডিট প্ল্যানিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রুডেন্সিয়াল রেগুলেশনস, রিজিওনাল এবং সেক্টরাল ইমব্যালেন্সেস, এই বিষয়গুলোকে কনসিডার না করলে ক্রেডিট প্ল্যানিং অসম্পূর্ণ থেকে যায়। ব্রাঞ্চ ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ ক্রেডিট প্ল্যানিং করার সময় কিছু বিষয় বিবেচনায় নেওয়া হয়। যেমন রিজিওনাল ক্রেডিট প্ল্যানিং মাস্ট বি কমপ্লাই উইথ দ্য পলিসি গাইডলাইন্স অফ হেড অফিস। রেসপেক্টিভ রিজিয়ন বা এরিয়াকে বা ব্রাঞ্চকে অ্যানালাইসিস করা হয় এবং ব্রাঞ্চ বা রিজিয়নের জন্য মেজর বিজনেস সেগমেন্ট কি, যেমন এগ্রিকালচার নাকি এসএমই নাকি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ইত্যাদি বিবেচনা করা হয়। বড় সেক্টরকে সাব সেক্টরে ভাগ করা হয়, যেমন এগ্রিকালচার সেক্টরকে বর্গা চাষি, ডেইরি, পোল্ট্রি এটসেট্রা ইত্যাদি সেক্টরে ভাগ করা হয়। এছাড়া এক্সিস্টিং বোরোয়ারের অকুপেশন এবং সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস করা হয়। তারপর এক্সিস্টিং বোরোয়ারদের কোনো এডিশনাল ফান্ড রিকোয়ারমেন্ট আছে কিনা, থাকলে সেটার এস্টিমেশন করা হয়। ডিটারমাইন দ্য রিকোয়ারমেন্ট অফ ইনক্রিমেন্টাল লোনেবল ফান্ড, অর্থাৎ অতিরিক্ত কোনো লোনেবল ফান্ডের প্রয়োজন আছে কিনা সেটা ডিটারমাইন করা হয়। সবশেষে বিভিন্ন সেক্টর বা ক্লায়েন্ট গ্রুপকে লোনেবল ফান্ড প্রপারলি অ্যালোকেট করতে হয় যাতে ব্যাংকের জন্য প্রফিট এনশিওর হয় এবং সোশ্যাল গোলও অ্যাচিভ হয়। ক্রেডিট প্ল্যানিং এর পর এখন আমরা জানার চেষ্টা করব ক্রেডিট পলিসি কি। একজন ক্রেডিট অফিসারকে ক্রেডিট প্ল্যানিং কে এক্সিকিউট করার জন্য যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ক্রেডিট পলিসি ফলো করা। Credit policy is a set of rules and regulation that is complied with the regulatory guidelines to minimize the credit risks for the safety of depositors' money and to ensure a sustainable earnings. একটা আইডিয়াল ক্রেডিট পলিসিতে সেই ফিচারগুলোই থাকে যা ক্রেডিট ডিসিশন নিতে সহযোগিতা করে এবং সেই অনুযায়ী ক্রেডিট পলিসি তৈরি করা হয়। ব্যাংক ওয়াইজ ক্রেডিট পলিসিগুলো ভ্যারি করে, তবে ম্যান্ডেটরি কিছু প্রত্যেকটা ক্রেডিট পলিসিতেই থাকে। যেমন ক্রেডিট ভলিউম, আর্নিংস, অ্যাসেট কোয়ালিটি, রেগুলেটরি কমপ্লায়েন্সেস। যেমন রেগুলেটরি কিছু বাইন্ডিং থাকে বা প্রায়োরিটি সেক্টর থাকে যেই সেক্টরগুলোতে আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে লোন দিতে হয় বা ঋণ ফ্যাসিলিটি প্রদান করতে হয়। যেমন সিএমএসএমই সেক্টর, এগ্রিকালচার সেক্টর বা লার্জ লোন কনসেন্ট্রেশন, সিঙ্গেল বোরোর এক্সপোজার লিমিটটাকে মেনটেন করতে হয়, আইসিআরআর, সিআইবি এটা ফলো করতে হয়। এছাড়া অ্যাপ্লিকেশন প্রসিডিউরসের ডিটেইলসও ক্রেডিট পলিসিতে উল্লেখ করা থাকে। আরো যেসব বৈশিষ্ট্য একটা গুড ক্রেডিট পলিসিতে থাকে সেগুলো হচ্ছে
assessment and evaluation of stages and procedures of loan, loan pricing method, delegation power of a loan, approval and sanction of a credit, maintenance of liquidity and statutory reserves with the central bank, that is CRR, SLR, etc., maintenance of adequate capital, documentation guidelines, monitoring and supervision of the loans, management of non-performing loans, legal action নেয়া ইত্যাদি সকল বিষয় ডিটেইলে ক্রেডিট পলিসিতে উল্লেখ করা থাকে। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যেহেতু আছি আমরা সবাই, ক্রেডিট পলিসি কম বেশি সবাই পড়েছি একবার হলেও। ক্রেডিট প্ল্যানিং, ক্রেডিট পলিসিসের পর এখন ক্রেডিট অপারেশনস। ক্রেডিট অপারেশনস সেন্ট্রালাইজডও হতে পারে, আবার ডিসেন্ট্রালাইজডও হতে পারে। বেশিরভাগ প্রাইভেট ব্যাংকগুলোতে সেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশন ডিপার্টমেন্ট থাকে। ইন সেন্ট্রালাইজড মডেল অফ ব্যাংকিং অপারেশনস, ব্যাংকের প্রেজেন্সটা মূলত মেইনটেইন হয় বিভিন্ন লোকেশনে ব্রাঞ্চের মাধ্যমে, এবং ব্রাঞ্চগুলো শুধুমাত্র সার্ভিস ডেলিভারি পয়েন্ট হিসেবে কাজ করে। অল সোর্স অফ ডিসিশন মেকিং ইজ কনসেন্ট্রেটেড অ্যাট দি হেডকোয়ার্টার্স অর জোনাল হাবস, অর্থাৎ কেন্দ্রীয় একটা সেন্ট্রাল ক্রেডিট অপারেশনস ডিপার্টমেন্ট থাকে যেখান থেকে সব ডিসিশন নেওয়া হয়। Centralized credit departments concentrate credit management functions under a single entity within the organization. অন্যদিকে ডিসেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশনে অথরিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাউন্টেবিলিটি ইজ ডেলিগেটেড টু ডিফারেন্ট টায়ার্স অফ ম্যানেজমেন্ট বোথ অ্যাট হেড অফিস অ্যান্ড ফিল্ড লেভেল। এখানে কাস্টমাইজ ডিমান্ডকে প্রায়োরিটি দেওয়া হয় লোকাল মার্কেটের, বা কাস্টমার রিলেশনশিপ এবং রেসপন্সিভনেসকে গুরুত্ব দিয়ে ক্রেডিট ডিসিশন নেওয়া হয়। সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনস এবং ডিসেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনস দুটোরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। প্রথমে আমরা সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধাগুলো জেনে নিই। ডেভেলপিং কাস্টমার রিলেশনশিপ। যেহেতু সেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশনে সবকিছু সেন্ট্রালি হয়, রিজিওনাল ম্যানেজার নিউ বিজনেস ডেভেলপ করার জন্য সময় বেশি পায়। এতে করে কাস্টমার রিলেশনশিপও শক্তিশালী হয়। মিনিংফুল কমিউনিকেশন। Clients have a central point of contact for all communication regarding their loans. অর্থাৎ একজন গ্রাহক তার ঋণ সংক্রান্ত যে কোনো কমিউনিকেশনের জন্য একটা সেন্ট্রাল পয়েন্টে কমিউনিকেট করলেই হয়। একবার ব্রাঞ্চে, একবার হেড অফিসে বা একবার এক এক জায়গায় কমিউনিকেশন করার প্রয়োজন হয় না। ডেভেলপিং কোর স্কিলস অ্যান্ড কম্পিটেন্সিস। বাই ডেভেলপিং এ সেন্ট্রাল ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, হেড অফিস অল্প সময়ে ক্রেডিট এক্সপার্ট তৈরি করতে পারে। এতে করে লোন প্রসেসিং এর এরর্সগুলো দূর করা সহজ হয়। রিডিউসিং দ্য ক্রেডিট রিস্ক। যেহেতু ক্রেডিট অপারেশনের কাজ ব্রাঞ্চ থেকে সেপারেট করে সেন্ট্রালি করা হয়, এই সেপারেশনটা রিস্ক ম্যানেজ করে বড়োয়ার সিলেকশন করতে সহযোগিতা করে। রিজিওনাল ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজারের প্রধান প্রায়োরিটি হলো কাস্টমার। দিস ইজ এ গুড থিং জেনারেলি, বাট অ্যাট দি সেম টাইম ইট মে ক্রিয়েট ক্রেডিট রিস্ক অলসো। কিন্তু সেন্ট্রাল ব্যাংকিং অপারেশন হলে এভাবে ক্রেডিট রিস্ক রিডিউস হয়ে যায়। Simplifying the approval process. Centralized Credit Administration ডিপার্টমেন্টে ক্রেডিট ফাইল রিভিউইং অফিসার এবং ক্রেডিট অ্যাপ্রুভাল এক্সিকিউটিভ একই অফিসে কাজ করে থাকেন, তাই অ্যাপ্রুভাল প্রসেস অনেকটা সিম্পল এবং সহজ হয়। এছাড়া সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন টেকনোলজি অ্যাডপশনেও সহায়তা করে থাকে। যেমন একটা সিঙ্গেল সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর পুরো টিমকে একটা সিঙ্গেল লোকেশনে থেকে টেকনোলজি সম্পর্কে বা চেঞ্জ সম্পর্কে ধারণা দিতে পারে। Judgment and uniformity in borrower selection. Since the credit appraisal is done from a single point by a team, so it is better options for unbiased selection of borrowers than many minds of regional manager at branch level. ব্রাঞ্চ লেভেলে এক একজন ম্যানেজারের বড়োয়ার সিলেকশনের প্রসেস বা ওয়ে বা থিঙ্কিং এক এক রকম হয়ে থাকে। যেহেতু সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনে বড়োয়ার সিলেকশন করা হয় সেন্ট্রাল একটা টিম থেকে, তাই এখানে আনবায়াসড বড়োয়ার সিলেকশন করাটা সহজ হয়। সুবিধার পাশাপাশি সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনের কিছু অসুবিধাও আছে। সেন্ট্রালাইজড অথরিটি হ্যাজ লেস আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য লোকাল কমিউনিটি অর মার্কেট। এটা পোটেনশিয়াল রিলেশনশিপ বিল্ডিং এর জন্য অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। সেন্ট্রাল সিএডি কে ডাইভার্স বিজনেস ইউনিটের ইউনিক নিডস বা ডিনামিক্স ডিটারমাইন করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় বা অনেক সময় আইডেন্টিফাই করতেই পারে না। সামটাইমস সেন্ট্রালাইজেশন ক্যান টেক লং প্রসেসিং টাইম। যেহেতু সব রিকোয়েস্ট এবং অ্যাপ্রুভাল একটা নির্দিষ্ট সেন্ট্রাল ইউনিটে গিয়ে পৌঁছায়, তো প্রসেসিং টাইম অনেক সময় বেশি লেগে যায়।
পরীক্ষায় সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা বা অসুবিধা যেমন আসতে পারে, ঠিক তেমনি ডিসেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা বা অসুবিধাও আসতে পারে। একটা পড়লে আরেকটা জাস্ট উল্টো করে লিখলেই হয়ে যাবে। এখন আমরা জেনে নেই কোয়ালিটিস অফ এ গুড বড়োয়ার, অর্থাৎ একজন গুড বড়োয়ার সিলেকশন করার জন্য বড়োয়ারের যে কোয়ালিটিগুলো অবশ্যই আমরা মেজার করব। প্রথমেই ক্রেডিট অর্ডিনেন্স। ক্রেডিট অর্ডিনেন্স হলো বড়োয়ারের লোন রিপে করার ক্যাপাসিটি অ্যান্ড উইলিংনেস। ব্যাংকস লাইকস টু লেন্ড দি পিপুল who have high net worth, stable incomes, or good loan repayment history and liquid assets that produce income or value. Building a solid foundation. The quality of borrower starts building relationship gradually with the lender and earn trust and confidence. It works as a solid foundation. Money management skills. আইডিয়াল বড়োয়ার সেই যে ক্যাশ ফ্লো ম্যানেজ করতে পারে, এছাড়া টাইমলি অ্যাকুরেটলি ফাইন্যান্সিয়াল রেকর্ড রাখার যোগ্যতা আছে। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি বলতে বোঝায় পেইং ব্যাক দ্য এগ্রিড সাম অফ মানি অন টাইম অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দি লোন। একজন ভালো বড়োয়ার অবশ্যই প্রুডেন্ট হয়ে থাকে। ভালো বড়োয়ার ঠিক ততটুকুই বড় করে যতটুকু সে রিপে করতে পারে এবং যার কাছ থেকে বড় করেছে তার সাথে যোগাযোগটা মেনটেন করে। মেক পেমেন্টস অন টাইম। একজন ভালো বড়োয়ার সেই যে টাইমলি তার লোনের ইনস্টলমেন্ট বা লোন অ্যামাউন্টটাকে রিপেমেন্ট করে থাকে, যদিও ইট ইজ অ্যান পোস্ট স্যাংশন অর ডিসবার্সমেন্ট ইস্যু, বাট দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি ফর ফিউচার রেফারেন্স। আরেকটি বৈশিষ্ট্য হলো বড় অনলি হোয়েন দেয়ার ইজ নিড, অর্থাৎ একজন ভালো বড়োয়ার শুধু তার প্রয়োজনেই ফান্ড বড় করে থাকে। লেন্ডারের রিকোয়েস্ট অথবা টার্মস অ্যান্ড ইন্টারেস্ট রেট কম বা ভালো, এই ফিচারগুলোতে কনভিন্সড হয়ে প্রয়োজন ছাড়া কখনোই বড় করে না। পারপসফুল স্পেন্ডিং। পারহ্যাপস দিস ইজ দি বেস্ট ইন্ডিকেটর অফ এ সাকসেসফুল বড়োয়ার। অর্থাৎ যে উদ্দেশ্যে ফান্ড বড় করেছে সেই কাজেই ফান্ডকে ব্যবহার করছে কিনা, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো লোন অ্যাপ্লিক্যান্টের মাঝে থাকে তবে আমরা সেই এন্টিটিকে গুড বড়োয়ার বলতে পারি। ক্রেডিট অপারেশন একটা ভাস্ট বিষয়। আমরা ক্রেডিট টাইপস, ক্রেডিট প্ল্যানিং, ক্রেডিট পলিসিস, ক্রেডিট অপারেশনস, গুড বড়োয়ার সিলেকশন, এই বিষয়গুলো নিয়ে ছোট করে জানার চেষ্টা করলাম। এসব কিছুই বিভিন্ন ধরনের ক্রেডিট প্রোডাক্টসের জন্য তৈরি করা। আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসে সব ক্রেডিট প্রোডাক্টসের ফিচারগুলো দেয়া আছে। আমি এখানে কয়েকটা ক্রেডিট প্রোডাক্টের ফিচার তুলে ধরবো। আপনারা এক নজরে সবগুলোই দেখে নেওয়ার চেষ্টা করবেন রিডিং ম্যাটেরিয়ালস থেকে। শর্ট নোটস বা টিকা লেখার জন্য এই আইডিয়াগুলো কাজে দিতে পারে। যেমন ওভারড্রাফটের কি কি ফিচার থাকে। ওভারড্রাফট লোনে সাধারণত একটা লিমিট থাকে, উইথড্র এবং ডিপোজিট সেই লিমিটের এগেইনস্টে করা হয়। ইট অ্যালাউড অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল, রিপেমেন্ট ফ্রম রেগুলার ক্যাশ ফ্লোস অ্যান্ড ইট ইজ এ কন্টিনিউয়াস ফ্যাসিলিটি অ্যান্ড রিভিউড অ্যানুয়ালি, এবং এটা বছর শেষে রিনিউও করা যায়। অ্যানাদার টাইপ অফ ক্রেডিট ফ্যাসিলিটি ইজ টাইম লোন। এটা সাধারণত শর্ট টার্ম বা স্পেসিফিক পিরিয়ডের জন্য দেওয়া হয়, ইউজুয়ালি আপ টু 1 ইয়ার। সাধারণত মার্কেটের সিজনাল ডিমান্ড বা এডিশনাল স্টকস কেনার জন্য টাইম লোনটা প্রোভাইড করা হয়। এটা ইনস্টলমেন্ট বা একটা নির্দিষ্ট সিঙ্গেল অ্যামাউন্টের মেয়াদের মধ্যে রিপে করা যায়। রিভলভিং লিমিট অ্যালাউড কনসিডারিং দ্য নেচার অফ দি বিজনেস, সামটাইমস ইট ইজ অ্যালাউড এগেইনস্ট অ্যাকসেপ্টেড। নেক্সট ইজ টার্ম লোন। টার্ম লোন সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য দেয়া হয়। ফিক্সড ইনভেস্টমেন্টের জন্য ফান্ডিং করা হয়, যেমন প্ল্যান্ট, মেশিনারি, প্রজেক্ট এস্টাবলিশমেন্ট, কনস্ট্রাকশনের কাজ ইত্যাদি। রিপেমেন্ট শিডিউল মান্থলি ইনস্টলমেন্ট, কোয়ার্টারলি ইনস্টলমেন্ট অথবা হাফ ইয়ারলি ইনস্টলমেন্টে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ক্যাশ ফ্লো অর বিজনেস আউট। প্যাকিং ক্রেডিট। ইট ইজ জেনারেলি স্যাংশনড টু এক্সপোর্টার এগেইনস্ট ডকুমেন্টস অর কন্ট্রাক্ট ফর ট্রান্সপোর্টেশন অফ গুডস from godown to the points of shipment. ক্রেডিট ফ্যাসিলিটি ট্রানজিট পিরিয়ডের জন্যই শুধু অ্যালাউ করা হয়, অর্থাৎ নেগোসিয়েশন ডেট থেকে পণ্য ছাড়করণ পর্যন্ত। এছাড়া ক্রেডিট ইজ অ্যালাউড অনলি হোয়েন দেয়ার ইজ এ কনফার্মড এক্সপোর্ট এলসি অর কন্ট্রাক্ট ফর শিপমেন্ট অফ গুডস। এটা শর্ট টাইম বা শর্ট টার্ম অ্যাডভান্স
উইথ ফিক্সড রিপেমেন্ট ডেট, তবে রিপেমেন্টটা অবশ্যই 180 দিনের মধ্যে হতে হয়। ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টে টপিক অনেক বেশি, তবে সময় নিয়ে কনসেপ্টগুলো দেখলে অন্য বিষয়েও এই কনসেপ্টগুলো হেল্পফুল হয়। যেমন রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট সাবজেক্টে ক্রেডিট অপারেশনের পড়াগুলোও কাজে লাগে। তাই ভালো প্রস্তুতি নিতে প্লিজ লিসেন মাই টিউটোরিয়াল ক্লাস অ্যান্ড রিড দ্য রিডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ডু সাম ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস। আপনাদের সবার ব্যাংকিং প্রফেশনাল এক্সামের প্রস্তুতি ও পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ।